আমাদের কিন্তু আর্মির নিয়ম কানুন সে ব্রিটিশের বানানো নিয়ম কানুন, আপনি সেটা অন্তত মানেন, সেটাও মানেন নাই। সারা পৃথিবী এই ধরনের লোকদেরকে নিয়ে মুভি বানায় যারা রাষ্ট্রের ক্রিটিক্যাল টাইমে হিস্টোরিক রোল প্লে করেছেন। আমি দেখতে পাচ্ছি সকল এক্সপ্লোসিভের গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া, কিন্তু কোবরা সাপের সাথে, শিয়ালের সাথে, কুমিরের সাথে, করোনা ভাইরাসের সাথে উদারতা চলে না। অনেকে তো বলেন বুদ্ধিজীবীরা যে সেনাবাহিনী, এই ছোট দেশে সেনাবাহিনী কি দরকার, ভারতের সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেয় কি দরকার, ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। আইনে নিষেধ আছে যে এয়ারফোর্স মেম্বাররা অথবা আর্ম ফোর্সেস নিজের দেশের লোকের উপরে গুলি করতে পারবে না হেলিকপ্টার নিয়ে। মূলত রয়ের সাথে কাজ করার জন্য আমাকে বলা হয়। ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা মাই টিভি সংলাপে কথা বলি দেশের, কথা বলি দেশের মানুষের। আমরা জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই আপনারা যে বিষয়গুলো নিয়ে ভাবছেন, যে বিষয়গুলো জানতে চান, সে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। একটু ব্যতিক্রম, আসলে ব্যতিক্রমও বলবো না, কারণ ইতিমধ্যেই আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের আগ্রহ রয়েছে, আপনারা জেনেছেন। আলোচনার বিষয় রেখেছি আমরা আয়নাঘর বন্দিশালা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন অত্যন্ত পরিচিত দুজন ব্যক্তিত্ব। পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাকে স্বাগত জানাচ্ছি। অশেষ ধন্যবাদ। এবং ডান পাশে রয়েছেন আরও একজন পরিচিত মুখ আপনাদের, এবি পার্টি মানে আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে শুরু করতে চাই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আপনাকে দিয়ে। আমরা জানি যে আপনি এক অনন্য, যে বাংলাদেশের যে মানুষগুলো কিংবা যে ব্যক্তিগুলো দেশের জন্য আমাদের এই মানচিত্র এনে দিয়েছে, ভূখণ্ড এনে দিয়েছে, স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে, তাদের মধ্যে যে কয়জন আমরা যে পদ কিংবা পদবীধারী তাদের মধ্যে আপনিও রয়েছেন। সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানদের একজন, সেই আপনাকে পেয়েছি। নিশ্চয়ই আমাদের দর্শকরা ধন্য মনে করছি আমরা নিজেদেরকে। কিন্তু সেই আপনাকে দুবার আপনাকে গুম হতে হয়েছে, আয়নাঘরে থাকতে হয়েছে। আপনার 3 কন্যা, তাদেরকে রেখে, সন্তানাদি সবাইকে রেখে গুম হতে হলো। আমরা একাধিকবার আমাদের দর্শকরা শুনেছি, কিন্তু তারপরও আমরা একটু জানতে চাই আজকে, নতুন করেই আবার বলবো, যেহেতু আমাদের স্টুডিওতে আপনি নতুন, যে কেন আপনাকে গুম হতে হয়েছে। আপনি একজন সেনা কর্মকর্তা এবং যতটুকু জানি যে সেই সেনাবাহিনীরই এক বন্দিশালায় বা আয়নাঘরে আপনি থেকেছেন, কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এই স্টুডিও আসতে পারছি সেই জন্য গর্বিত। মূলত আবু সাইদের জন্য আজকে আমার এখানে আসতে পারা, আমি তাকে সম্মানের সহিত শ্রদ্ধা করি। আর এই যুব সমাজ, ইয়াং জেনারেশনের কাছে আমি কি ব্যক্তিগত কৃতজ্ঞ। আমি দীর্ঘ অনেক বছর যাবৎ আয়নাঘরে ছিলাম, তারপরে আসার পরও ছিলাম বন্দি। মনে হয় আমি বের হওয়ার পরপরই চেষ্টা করি 20 সালে সব কিছু বলে দিতে, কারণ আমি ব্রিগেডিয়ার আজমিকে এখন দেখছি, আমার কমরেড সহযোগী। আমি আলজাদের রেখে বলি, কিন্তু এটা আসে নাই। পরে 22 সালে যখন আসে, তারপরে ভাই আমার মনে 10টা বেশি আমার সাইবার অ্যাক্টের মামলা। মহান আল্লাহ সহায়, আপনার যদি হার মেনে যান তাহলে সামনে যেতে পারবেন না, আমি এটা বিশ্বাস করি। আমি প্রতিবারে আমার পরিবার আমাকে প্রচণ্ড সহযোগিতা করছে, আমার মিসেস, বাচ্চারা। জি। তারপরে বলবো, আপনি যে এই আজকে আসতে পেরেছি, ন্যায় বিচার পাচ্ছি ইনশাল্লাহ। আমি বলবো, আমরা এত নতজানু ছিলাম, আমাদের এই সেনা প্রধান যারা ছিল এরা এতটা জিম্মি ছিল এই তারেক সিদ্দিকীর কাছে, শেখ হাসিনার কাছে, যে প্রতিবাদ করতে হবে ন্যায়ের পথে, তা করে নাই। বিশেষ করে জেনারেল মবিন, ইনি থাকার সময় আমি আর একজন লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, মেজর মহসিন, 5 জন ওই তাপস হত্যা মামলার জড়িত, এদেরকে গুম করা হয়। এবং যে প্রক্রিয়া করা হয় সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া। আমাদের কিন্তু আর্মির নিয়ম কানুন সে ব্রিটিশের বানানো নিয়ম কানুন, আপনি সেটা অন্তত মানেন, সেটাও মানেন নাই। আপনি আমাকে ফ্লোরে ফেলে রেখে দিয়েছেন,
এখন তো আপনাকে জবাবদিহি করতে হবে। সেই জেনারেল মবিন যদি একটুখানি বলতো আমি আইন মেনে করি, আজকে কিন্তু এত অবক্ষয় হতো না। আজকে যত ক্রস ফায়ার দেখেন যে এইগুলি আসতেছে আমার দেশে বা অন্যান্য জায়গায়, এই অবস্থায় আমরা আসতাম না, একমাত্র জেনারেল মবিনের নত জানু সিদ্ধান্তের জন্য। আর যেটা আপনি পারবেন না সামলাইতে, সেটা করা আপনার দরকার নেই তো। এটা মইনুল আহমেদ 111 সৃষ্টি করে বিডিআরের ঘটনাটাকে উনি তোফা হিসেবে দিয়েছেন। ওনার দায়িত্ব ছিল, অনেক করেন নাই। এটা আমাদের জন্য লজ্জাজনক। আপনি যা পারবেন না তা আপনি করবেন না। আপনি কতটুকু যাবেন তা আগে প্ল্যান করেন। আপনার সাথে বিরোধটা আসলে কাদের ছিল? আমার সাথে আমি র্যাবের সিও ছিলাম, চট্টগ্রাম র্যাবের, জি। প্রায় 3.5 বছর। ওই সময়টায় আমি জেএমবি সংক্রান্ত কারণে বেশ হোস্টাইল ছিলাম, বেশ ভোকাল ছিলাম। আমি দেখতে পাচ্ছি সকল এক্সপ্লোসিভের গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া। আমি দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামে যত অশান্তি, সব জন্য দায়ী ভারত। অস্ত্র গোলা বারুদ দিয়ে ভারত তাদেরকে স্বয়ংসম্পন্ন করে। আমরা 30,000 বাঙালি হারিয়েছি ওখানে। অসংখ্য দুই পক্ষের আমাদের মানুষ মারা গেছে। এর পিছনে সম্পূর্ণ ভারত। বেসিক্যালি ভারত বিরোধী হওয়ার জন্য আমি টার্গেটেড। এবং কমিশনের পর থেকে আমার কমিশনার হিল ট্যাক্সে আমি ব্যক্তিগতভাবে ভাই ফিলিস্তিনি মুসলমানদের আমি পছন্দ করি, সম্মান করি। কাশ্মীরি মুসলমানদের সম্মান করি। জি। আমাদের রোহিঙ্গা মুসলমান যারা, তাদের চেতনা স্পিরিট আমি পছন্দ করি। একই সাথে আমার শত্রু জি। ভারতের 7 সিস্টারের যারা আছেন স্বাধীনতাকামী, তাদেরকে আমি সম্মান করি। এই জায়গাটাই বিরোধ। না, সেটি ঠিক আছে জনাব হাসিনুর রহমান, আমরা একটু যদি স্পষ্ট করে জানতে চাই যে সেই বিরোধকে কাজে লাগিয়েছে আপনি যে বাহিনীতে ছিলেন, সেই বাহিনীকে দিয়েই কি আপনাকে এটি করালো, নাকি আরো উপরের কারোর সাথে কারো কোনো ইন্ধন কিংবা নির্দেশনা ছিল? আমার সাথে সম্পূর্ণ সরাসরি তারেক সিদ্দিকীর সাথে ঝামেলাটা বাঁধে। তারেক সিদ্দিকী ছিলেন রয়ের এজেন্ট। জি। উনি রয়ের পক্ষ হয়ে বাংলাদেশে সকল অপকর্ম করেন। আজকে সেনাবাহিনী একটা ভাবমূর্তি সংকটে আজকে, এই জন্য তারেক সিদ্দিকী একমাত্র দায়ী। আর তার প্রধান আমাদের তৎকালীন যে প্রতিরক্ষা মন্ত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইনারা তো এই দেশটাকে চালাইছেন ভারতের অঙ্গরাজ্য হিসাবে। ইভেন অঙ্গরাজ্য না, তার চেয়েও আরো নিচে ভাই। সেনাবাহিনী রাখা তো পক্ষে না ভারত, তার সিদ্দিকও না। তারা সিদ্দিককে বিশ্বাস করে না, দরকার নাই। যে কজন থাকবে আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে থাকবে। তিনি তো সেনা কর্মকর্তা, নিজেও সেনা কর্মকর্তা ছিলেন। এক পর্যায়ে এসে উনি ভাবছেন সেনাবাহিনী কি দরকার। অনেকে তো বলেন বুদ্ধিজীবীরা যে সেনাবাহিনী, এই ছোট দেশে সেনাবাহিনী কি দরকার, ভারতের সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেয় কি দরকার, ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না, তো সেনাবাহিনী কি দরকার। অনেকে ধারণ করেন, অনেক বুদ্ধিজীবী ধারণ করেন। আমি বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। মূলত রয়ের সাথে কাজ করার জন্য আমাকে বলা হয় ভাই। র্যাবে যখন থাকি 8 সালের প্রথম দিকে কর্নেল গুলজার আমাকে বলে, উনি আমার ইমিডিয়েট বস এবং আমার একদম এক বেশ সিনিয়র, আমরা খুব ক্লোজ। আমাকে বলছে করার জন্য, অফিসার পাঠাইছে, রয়ের কর্তৃপক্ষ যোগাযোগ করছে, আমি রাজি হই নাই। আমি হয়তো পরে একটা প্রশ্ন জানবো আপনার কাছ থেকে যে রয়ের সাথে আসলে মানে কাজটা কি, আমরা রয়ে শুনি, সেখানে কাজটা কি, আমরা কি আপনার কাছে একটু পরে ফিরি। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে ফিরি। আমার দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন হাসিনুর রহমান, নিঃসন্দেহে আমরা তাদেরকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদেরকে স্মরণ করব। তো হয়তো বাংলাদেশের আমাদের সামনে যে সেটে দর্শকরা আছে তারা হয়তো রাজনৈতিক কারণে গুম খুনের কথা শুনেছে, এই ব্রিগেডিয়ার আজমি তার বাবার রাজনৈতিক আদর্শের কারণে না হয় শুনেছে, কিন্তু একদমই হাসিনুর রহমান যিনি বীর প্রতীক, তার এই ঘটনা, এর আগেও হয়তো আপনি বলেছেন, তার এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন? তাকেও গুম হতে হলো, আয়নাঘরে থাকতে হলো। ধন্যবাদ। হাসিন ভাই কিন্তু আপনার 71-এর যুদ্ধের মুক্তিযোদ্ধা হিসেবে কিন্তু পদকটা পান নাই। আপনার দর্শকদের জন্য পরিষ্কার করে দিচ্ছি যে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যারা সবচেয়ে হাইলি কম্পিটেন্ট দুর্ধর্ষ কমান্ডো হিসেবে পরিচিত আমাদের সেনাবাহিনীতে, জি, আমাদের হাসিন ভাই হচ্ছে তার ভিতর অন্যতম। এবং সেনা কর্মকর্তাদের সাথে যদি আপনি কথা বলেন, যারা বলবে যে লাল সবুজের পতাকাটাকে রক্ষা করবার জন্য যে অসংখ্যবার জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন করেছেন আমাদের সীমান্ত, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য,
এবং এটা যদি আপনি দু একজনের নাম বলতে হয় কোনো সামরিক কর্মকর্তাদের মধ্যে, তাহলে অবশ্যই হাসিন ভাইয়ের নাম বলতে হবে। এবং এটা খুব রেয়ার কিন্তু আপনার যে একটা স্বাধীনতা যুদ্ধের পদক যুদ্ধের পরবর্তী কোনো একটা স্টেজে পাওয়া। কোনো অফিসারকে দেয়া, জি, এর মানে হচ্ছে যে সে কোন লেভেলে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইটা করেছেন, রক্ষার লড়াইটা উনি করেছেন। তো সেই রকম একজন ডেকোরেটেড মিলিটারি কমান্ডো, তাকে এই রাষ্ট্র যেভাবে ডিসগ্রেস করেছে, অসম্মান করেছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এটার জন্য ক্ষমা চাওয়া উচিত। শুধু হাসিন ভাই না, আরও যাদের যাদের নাম বলেছেন, এই যে 57 জন অফিসার যাদেরকে ডেলিভারেটলি দরবারে পাঠায়া দিয়ে একটা হত্যাযজ্ঞের মুখোমুখি করা হয়েছে, বাংলাদেশের শত শত পারহাপস হাজার হাজার মিলিটারি অফিসার এবং সশস্ত্র বাহিনীর সদস্য সিপাহীদেরকে যেভাবে অপমানজনকভাবে বিভিন্ন ফোর্স থেকে, বিভিন্ন ফোরাম থেকে চাকরিচ্যুত করেছে, পেনশনে পাঠিয়ে দিয়েছে অথবা ফ্যাসিলিটি থেকে বঞ্চিত করেছে, তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে তাদের সম্মান মর্যাদা ফিরিয়ে দেওয়া যেমন জরুরি, তাদের কাছে জাতির কাছে ক্ষমা চাওয়াটাও জরুরি যে তারা অন্যায় কাজ করেছেন। কারণ যারা শপথবদ্ধ ছিলেন রাষ্ট্রকে রাষ্ট্র আকারে বাঁচিয়ে রাখবেন, তাদেরকে অপমান করা হচ্ছে লাল সবুজের পতাকাকে অপমান করা। এটা রাষ্ট্রদ্রোহিতার মতো কাজ। সারা পৃথিবী এই ধরনের লোকদেরকে নিয়ে মুভি বানায়, ছবি বানায়। আপনি হলিউডে দেখবেন শত শত মুভি হয়েছে এই ধরনের নায়কদেরকে নিয়ে, যারা রাষ্ট্রের ক্রিটিক্যাল টাইমে হিস্টোরিক রোল প্লে করেছেন, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছেন, জাতীয় শত্রু থেকে রাষ্ট্রকে হেফাজত করেছেন। এমন মানুষদেরকে বইয়ে, কবিতায়, লেখায়, গল্পে, উপন্যাসে, সিনেমাতে পোট্রে করা হয়। তাদেরকে স্কুল কলেজে নিয়ে লেকচার দেওয়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ানো হয়, পরবর্তী জেনারেশনকে জাতির জন্য, দেশের জন্য উজ্জীবিত করবার জন্য। সেই মানুষগুলোকে আমরা আয়না ঘরে রেখেছি। বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে আর্মড ফোর্সেস কি পরিমাণ বাটপারি কাজ করছে ভারতের হয়ে গত 16টা বছর, এবং এখন পর্যন্ত দেখলাম না তারা কোনো রিভিউ কমিটি করতে। তাদের এই সশস্ত্র বাহিনীর যে তারা যে শপথের বরখেলাফ করে কাজ করেছেন, এইটার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। যারা ক্রিমিনাল অফিসারগুলো আছে তাদের পদক কেড়ে নেওয়া প্রয়োজনে, অবসরে গেলেও পদক কেড়ে নেওয়ার সুযোগ আছে, তাদেরকে ডিসগ্রেস করতে হবে। এবং এই যারা রাষ্ট্রকে ক্ষতি করেছে, রাষ্ট্রের, এদের আলাদা নাম ফলক বানাইতে হবে যে এরা হইল রাষ্ট্রদ্রোহী, এরা এই দেশের ক্ষতি করছে। এই ক্যাপ্টেন, মেজর জেনারেল তারেক আহমদ সিদ্দিকী থেকে শুরু করে এই যত বাটপাট জেনারেল রাষ্ট্রকে বিক্রি করে দিয়েছে অন্য রাষ্ট্রের কাছে, এবং এখনও বহু জেনারেল আছে, মিলিটারি অফিসার আছে, যারা সশস্ত্র বাহিনীতে এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কাজ করতেছে, দিন রাত ওই পারে খোঁজ খবর নিচ্ছে কিভাবে দালালিপনা করা যায়, ভারতের স্বার্থ রক্ষা করা যায়, আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, কিভাবে অন্যান্য রাজনৈতিক দলকে ট্র্যাপে ফেলে ক্ষমতার লোভ দেখায় আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসা যায় বাংলাদেশের রাজনীতিতে। এই ধরনের কোবরা গেম তারা প্লে করছে। কিভাবে কুমির ডেকে নিয়ে আসা যায়, কিভাবে কোবরা সাপ ডেকে নিয়ে আসা যায়। এবং এই প্রসঙ্গে বলি যে আওয়ামী লীগকে গণতান্ত্রিক স্পেস দেওয়া, পুনর্বাসনের রাজনীতি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। দেখেন, হিস্টোরিক্যালি আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চেয়েছে তাদের ইতিহাসের ফলটা কি হয়েছে। আওয়ামী লীগকে প্রথম বাংলাদেশে পুনর্বাসন করেছে বিএনপি 77, 78, 79। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, কোনো সন্দেহ নাই ব্যাপারে। কিন্তু তার রাজনৈতিক ইতিহাসে যদি আপনি ভুল খুঁজে বের করেন যে এত সফল একটা ব্যক্তি, এত সৎ একটা মানুষের রাজনৈতিক ভুলের প্রথম জায়গাটা হচ্ছে যে একটা খণ্ডিত আওয়ামী লীগকে 75-এর গণ অভ্যুত্থান অথবা ঘটনা পরবর্তীর পরে তাকে রাজনীতিতে ফিরায় নিয়ে আসা, তার 4 টুকরা রাজনীতিকে 1 টুকরা করে ইলেকশনের মধ্য দিয়ে ফিরায় নিয়ে আসা, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসা, এরশাদের মতো একটা লম্পট, অসৎ এবং যুদ্ধ করে নাই যারা পাকিস্তানের পক্ষে ছিল যে সকল অফিসাররা, সেই রকম একটা ভারতের এজেন্টকে সেনাপ্রধান বানানো, এই কাজগুলো করে জিয়াউর রহমানকে কিন্তু জীবন দিয়ে মাসুল দিতে হয়েছে। উনি করেছেন উদারতার জায়গা থেকে যে আমি মাল্টি পার্টি ডেমোক্রেসি করব, আমি বহুদলীয় গণতন্ত্র করব, বাংলাদেশটাকে একটা অন ব্যাক টু ট্র্যাক, সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো আমি নিয়ে যাব, এই উদারতার জন্য। কিন্তু কোবরা সাপের সাথে, শিয়ালের সাথে, কুমিরের সাথে, করোনা ভাইরাসের সাথে উদারতা চলে না। এবং দেখেন বিএনপিকে কি পরিমাণ মূল্য দিতে হয়েছে এইটার জন্য। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে, আওয়ামী লীগকে দ্বিতীয় পুনর্বাসন করেছে জাতীয় পার্টি। এবং দেখেন যে এরশাদ তো
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত ছিল, সে এবং তার পুরো ফোর্স জড়িত ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করবার পিছনে। সেই এরশাদ দল করলো, কু করলো, বিএনপিকে ক্ষমতাচ্যুত করলো, 83 সালে দল করে সে কিন্তু আবার পুনর্বাসন করলো। 86 নির্বাচনে আবার আওয়ামী লীগকে সে পলিটিক্যালি প্রসেসের মধ্যে নিয়ে আসছে। এর ভিতরে আওয়ামী লীগ, হাসিনা অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে, তার দলের নির্বাচন করলো, বস্তা বস্তা টাকা দিচ্ছে। রেজাল্ট কি হয়েছে আজকে? এরশাদের রাজনীতি, জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে কখনো ছিল না, কিন্তু এরশাদ নাই হয়ে গেছে, ডাইনোসর হয়ে গেছে, সে মুসলিম লীগের মতো হয়ে গেছে। তৃতীয়ত, আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত। 91, 93, 94, 95, 96 রাজনীতি যদি দেখেন, তারা বিএনপির সাথে ন্যায্য অনেক কারণে মনোমালিন্য হয়েছে করে তারা আওয়ামী লীগের সাথে গিয়ে জোট বেঁধেছে। জোট বেঁধে 21 বছর পরে এই কুমিরকে ক্ষমতায় নিয়ে আসছে, এই সাপকে, কোবরা সাপকে আনার পরে কি হয়েছে? জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তার 16 বছরে, তার নেতাদেরকে ফাঁসি দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেকে হাত পাও ভাইঙা প্রতিবন্ধী বানায় দিয়েছে। এরপরে দেখেন এই টোটাল প্রসেসের ভিতরে 1/11-এর সময় আওয়ামী লীগকে কারা ফিরায় নিয়ে আসছে? বাংলাদেশের আর্মড ফোর্সেস বেইমানি করছে, বাংলাদেশের তখনকার সেনাপ্রধান বেইমানি করছে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করলো বাংলাদেশের সেনাপ্রধান এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী, র্যাব, পুলিশ, হাবিজাবি, এরা সব মিলে করছে, আমলারা মিলে করছে। রেজাল্ট কি হয়েছে? বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স তার শুধু ইমেজ ক্রাইসিসের কথা হাসিন ভাই বলছে, শুধু ইমেজ নাই তো ক্রাইসিস হবে কোত্থেকে? একটা রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় যখন একটা ফোর্স বিক্রি হয়ে যায়, সে নিজের দেশের নাগরিকদের সাথে যুদ্ধ করে, ট্যাঙ্ক নিয়ে এপিসি বানায়, উপর থেকে বিমান থেকে গুলি করে, যার মিলিটারি অ্যাক্ট উনি জানেন হাসিন ভাই, আইনে নিষেধ আছে যে এয়ারফোর্স মেম্বাররা অথবা আর্ম ফোর্সেস নিজের দেশের লোকের উপরে গুলি করতে পারবে না হেলিকপ্টার নিয়ে। তারা তাদের মিলিটারি অ্যাক্ট পর্যন্ত ব্রেক করেছে। এবং দেখেন যতবার, এই যে 4বার এক্সাম্পল দিলাম বাংলাদেশের হিস্ট্রি থেকে, যারা যারা এই ভারতের কোবরা সাপ আর কুমিরকে ফেরায় নিয়ে আসছে পলিটিক্সে, তাদের ভোগান্তির কিন্তু শেষ হয় নাই, পলিটিক্সে তারা নাই হয়ে গেছে। অতএব যারা এখনো 24-এ বলে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া, রাজনৈতিক স্বাধীনতা, গণতন্ত্র, নির্বাচনে সবার ইনক্লুসিভ পলিটিক্স চাই, তাদেরকে বারবার মনে রাখতে হবে আপনাদের ফিউচার কি হবে। কোবরা সাপ কিন্তু কাউকে ছাড়ে নাই, কুমির কিন্তু কাউকে ছাড়ে নাই, আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না, এটা মাথায় রেখে। জি জি ফুয়াদ ভাই, আমি খুব ছোট্ট করে হয়তো একটা বিরতিতে যাব, তার আগে হাসিনুর রহমান আপনার কাছে একটু আসি। যে প্রশ্নটা রেখেছিলাম যে আমরা সবাই হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ এই কথাটা শুনি, ভারতীয় গোয়েন্দা সংস্থা আছে, সেখানে আমাদের সেনা কর্মকর্তা বা আপনারা যারা ছিলেন তাদেরকে কিভাবে অফার করতে পারে, এই দুঃসাহস কিভাবে আসে, আর তাদের কি কাজ করব আসলে? আসলে কাজটা ভারত এত রিচ না যে আমাদের কিনে করবে। জি, আমরাই ওদের ট্র্যাপে পড়ি, আমরাই ওদের ট্র্যাপে পড়ি। এখন বলতে অশালীন লাগে, আপনি যদি কোনো অনৈতিক কর্মকাণ্ড করেন আর তার ডকুমেন্ট ভারত রেখে দেয়। এছাড়া আপনি জানেন হানি ট্র্যাপ, আমাদের মিলিটারি অফিসাররা বা আমাদের যোগ্য ব্যক্তিরা যখন যান বিদেশে, তার ওইসব কর্মকাণ্ড করে আনেন, ওইসব ছবি ব্ল্যাকমেল করেই কাজ করানো হয়। আর যদি বলেন হানি ট্যাপ যেটাকে বলে অনেকে, জি, আমার 3 মেয়ে, এত কিছু তো প্রকাশ্যে বলতে পারি না, তারপরে আমি বলি আমরা সচেতন থাকা উচিত, নিজ ধর্ম আমার মূল্যবোধ থাকা উচিত, তাহলে এই সমস্যা কখনো পড়বেন না। আপনি কখনো ভাইকে বলতেছিলাম, কখনো যেটা আপনার প্রাপ্য সেটাই নেবেন, বাইরে কিছু নেবেন না, তাহলে আপনি কিন্তু সমস্যা পড়বেন না। আমাদের মিলিটারি অফিসাররা, রাজনীতিবিদরা সব এই চক্করের মধ্যে আছে। এখন এখান থেকে বেরিয়ে আসতে হবে, যা হওয়ার হয়ে গেছে, আওয়ামী লীগ কানা যাবে না। জি দর্শক, আপনারা জানেন যে আমাদের সাথে আমরা কথা শুনছিলাম লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা, তার যিনি বীর প্রতীক, আমরা তার কথা শুনছিলাম। তার আগে ছিলাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে। আমরা আবার হাসিনুর রহমান আপনার কাছেই ফিরি। আপনি বেশ কয়েকটি বিষয় বলেছেন, তার মধ্যে একটি বিষয় ছিল পার্বত্য চট্টগ্রাম নিয়ে আপনি বলেছেন, সেখানের কিছু বিষয় বলেছেন, পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা, জঙ্গির বিষয় বলেছেন। আমার জানতে আসলে ইচ্ছে করে সেটি হচ্ছে যে আপনি যেহেতু র্যাবে ছিলেন এবং এই জঙ্গি বিষয়গুলোর সাথে কিন্তু র্যাব বিভিন্ন জায়গায় অভিযান করেছে, আমরা দেখেছি যে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে আত্মঘাতী ভাবে মা বাচ্চা সহ আত্মহত্যা করেছে, আত্মঘাতী হামলা হয়েছে, এরকম আমরা যে বিষয়গুলো শুনেছি, এগুলো আসলে কি একটু বলবেন? দেখেন ভাই, আমাদের বাঙালি জাতি, আমরা 12 মাসে 13 পূজা। জি জি, আমরা ঘরকোনা জাতি, যোদ্ধা জাতি না।
যুদ্ধ হলাম 24শে আগস্টের পর, এর আগে যুদ্ধ হয় নাই। আমার গর্বিত কোনো ওরকম অধ্যায় নাই যেটা নিয়ে আমরা ক্যারি ফরওয়ার্ড হইতে পারি। আমার বাচ্চা অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে যাই, আর যে নাতি অসুস্থ হয় তাহলে পুরো চেইন অফ কমান্ড কলাপস করে। আমি পার্বত্য চট্টগ্রাম জঙ্গি নিয়ে বলবো, আমাদের ধর্মপ্রাণ আমরা কিন্তু ওই দেখবেন যে এত চেষ্টা করলো ইসকন, দেখেন আমাদের হুজুররা কিন্তু বাড়াবাড়ি করে নাই। এটা আমাদের শিখার বিষয়, আমাদের বিল্ট ইন আমাদের ক্যারেক্টারের সাথে, আমার ধর্মের সাথেও তাই ধর্মই তাই বলে। কিন্তু জোর করে আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে এই সরকার, অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য। আওয়ামী লীগ সরকার, জি জি, বিএনপির সময় মনে করেন এই 21শে আগস্ট আমি ছিলাম, আমি জানি পুরা এই জজ মিয়া নাটক ভাই, ওটা সত্য ঘটনা, কোনো নাটক না। জজ মিয়া আসল ঘটনা, আজকে ওপেন ফর্মে সবাই বলতেছি। জজ ওই ঘটনা করেছে তানভীর ইসলাম জয়ের নেতৃত্বে, মুকুল বকুল। আমি তো জেলে ছিলাম, আরমানের সাথে ছিলাম আরও কয়েকজন শিশু সন্ত্রাসী, ওখানে তো আর কর্নেল না, সবাই এক, মন খোলা আলোচনা। আর এসপি সাহেব ছিল পাশের ইয়েতে, রুহুল আমিন, ওনারা জেলে আটকে রেখেছেন, তদন্ত করছেন। আমি সব বের করছি যে আসলে আমরা রাজনীতিবিদরা কতটা নোংরা হইতে পারি। 10 টাকার সময় দুজন পুলিশ কর্মকর্তা অস্ত্র বিক্রি করছে, আবার বলা হয় জোর করে দেওয়া হয়েছে, পুরোটা সত্য। এই ডিআইজি নজরুল তাদেরকে ধরছে, তারা অস্ত্র নিয়ে এসে পুলিশ বিক্রি করছে। হাসিনা যা বলে সেটাই বাইবেল, কিছু বাইরে দিতে পারবে না, এটাই আওয়ামী লীগ। আর যেটা জঙ্গির কথা বলেন, আমাদের জাতি কিন্তু জঙ্গি না, বাঙালি, আমরা কখনো জঙ্গি ছিলাম না। কেন বানানো হচ্ছিল? ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। সেটার সাথে জঙ্গির সম্পর্ক, জঙ্গির সমস্যা হলে হাসিনা একমাত্র জঙ্গি দমন করতে পারে, বিএনপি জঙ্গি পালন করে, এই হলো সবক। বিএনপি জঙ্গি পালন করে, যেটা জেএমবির মাধ্যমে দেখানো হয়েছে, ওইটা হলো ভারতের সৃষ্টি এবং হাসিনার মদতে। মানে এটা কি নাটক? তাহলে নাটক, বিকজ এইটা টিকতে পারে নাই। আমি নিজামী সাহেবের কথা বলবো। নিজামী সাহেব একটা 2টা সোর্স আমাদের কাছে হ্যান্ড ওভার করে বাবর সাহেবের মাধ্যমে। ওই সোর্স দিয়ে আমরা জেএমবিতে ঢুকি। আমরা তো কওমি মাদ্রাসা বুঝি না, দেওবন্ধ বুঝি না, ওদের সাহায্যে আমরা ইনফিল্ট্রেট করি। একবার করার পরে এটাকে আমরা ইনভেস্ট করি। তা এটা সম্পূর্ণ আওয়ামী চক্রান্ত। এই যে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানরা জেলে আছেন জঙ্গি নাটকে, অনেকে মারা গেছেন। আমি তো মনে করি পূর্ণ তদন্ত করে কমিশনের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এটা সম্পূর্ণ নাটক। এই যে কারণ ছাড়া বান্দরবনে যাবে আমাদের লোক, খ্রিস্টানদের কুকিচিনের কাছে প্রশিক্ষণ নিতে, এটা কি এটা হয়? যায় আমাদের জাতির সাথে। ভারত প্রেসক্রিপশন দিছে, ওইভাবে খাওয়াই দিছে আমাদের আপনি হিলট্রেক্স যেটা বললেন, সেখানে আমরা মাঝে মাঝেই দেখি যে এই যে অস্থিরতা, এই অস্থিরতার কারণ কি আসলেই কি তারা ওইভাবে বঞ্চিত? তারা মাঝে মাঝে দাবি তোলেন যে আমাদের যেন ক্যাম্প ট্যাম্পও তুলে নেওয়া হয়, এরকমও বিষয়গুলো থাকে। আচ্ছা, ক্যাম্প তুলে নেওয়ার দরকারটা কি? তোমার তো খাবারে আমি উপার্জনে কোনো বাধা দিচ্ছি না, তোমার কোনো কর্মকাণ্ডে বাধা দিচ্ছি না। ক্যাম্প আতঙ্ক করে সন্ত্রাসীর জন্য। কারণ আপনাকে আমার দেশে অ্যালাউ করবো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করার জন্য? এমন কোনো এলাকা পাবেন না যেখানে চাঁদাবাজি হয় না, একমাত্র নাইখুংছড়ি ছাড়া। কারা করে চাঁদাবাজি? ইউপিডিএফ, জেএসএস, সংস্কারপন্থী, এরা। আর কি বাঙালি না, বাঙালি না, মানে সমতলের সংখ্যালঘু জাতি। জি, এরা আসলে হয় কি, একটা জাতি যখন সশস্ত্র আন্দোলন করে তার 99% লোক হলো অশিক্ষিত, যে পুনর্বাসন করতে পারবেন না। কারণ তাদেরকে পুনর্বাসন করতে হবে এমনভাবে, ভাই তুই এটাই করতে হবে। কিন্তু তখন দেখা যায় কি, আগে ছিল বাবু, বড় অস্ত্র নিয়ে চলাফেরা করতো, বাবু সাহেব বলতো, সবাই ভালো ভালো খাওয়া দাওয়া দিত। এখন যখন সে আত্মসমর্পণ ফিরে এসে, সেই সম্মান সে পাচ্ছে না, তাকে দিনমজুর হতে হয়। এখন যে একটা সম্মানে চলে শান্তি বাহিনী, সে দিনমজুর হয়ে কেমনে চলবে? তখন সে অন্য দলের সাথে হাত মিলায়। এটা খুব কৌশলে হ্যান্ডেল করতে হবে। এই অস্থিরতা টিকিয়ে রাখা, অথবা এই যে এতগুলো গ্রুপ, এটার পেছনে কি কোনো রাজনীতি আছে? এটার পেছনে কি ক্ষমতার পালাবদলের কোনো বিষয় আছে? অবশ্যই রাজনীতি আছে। মনে করেন সম্পূর্ণ জিনিসটা চালানো হয় ভারত। এখানে ভারত এই ট্রেনিং প্রশিক্ষণ থেকে, এই আমাদের সন্টু লার্মা, উনি প্রশিক্ষণ কোথায় নিয়েছেন? ভারতে নিয়েছেন। ওনার দলবল সব ভারতে, প্রশিক্ষণ, অস্ত্র, গোলাবারুদ সব ওনারা করছেন। জিয়াউর রহমান সমস্যাটা সমাধান করে ফেলছিলেন। এই সন্টু লার্মা নতুন একটা দল সৃষ্টি করেন প্রীতি কুমার চাকমাকে দিয়ে। জি, প্রীতি কুমার চাকমা, ভবতোষ দেওয়ান, এরকম 4 জন, দেবজ্যোতি চাকমা, ত্রিভঙ্গুল দেওয়ান, এদেরকে মিলে একটা গ্রুপ বানাই দেন, তোমরা চেতনাধারী লোক, তোমরা করো। এই সন্টু লার্মার ভাই মনোরঞ্জন লার্মা, এরা সরকারের সাথে হাত মিলাচ্ছে। তারা আবার বিপ্লব শুরু করে। আর সেই ফলশ্রুতি এই যারা মানত না, সেই দানিয়াচর ওই এলাকার ছেলেরা হলো প্রীতি কুমার দলের লোক। এরাই হলো গিয়া ইউপিডিএফ বর্তমানে, যেটা চুক্তির বিপক্ষের।
বুঝতে পারছি। তার মানে সব জায়গায় আমাদের পার্শ্ববর্তী বন্ধু সেজে থাকা, সকল ক্ষেত্রে বাঙালি যদি ভালো হয়ে যায়, পশ্চিমবঙ্গ আন্দোলনে যাবে তো। আমরা তো ছিলাম ওদের আন্ডারে, এই হিন্দু সম্প্রদায় জমিদারদের অধীনে। আর আমরা যদি উপরে চলে যাই, ওদের সমস্যা পারবে না। জি। ওইটাকে বন্ধ করার জন্য আমাদেরকে চাপে রাখা, আর 7C-টাকে নিয়ন্ত্রণ রাখার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি করা। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে আসি, একদমই পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা বন্ধু প্রতিম ভাবি, স্বাধীনতা যুদ্ধের সাথে যাদেরকে অবদানের কথা বলি, বড়াইবাড়ির ঘটনা আমরা দেখেছি, সাম্প্রতি গতকালকেও চাঁপাইনবাবগঞ্জে উত্তেজনা দেখেছি। আর সব কিছুর পেছনেই সেই দেশটি আমাদের পেছনে এভাবে ভূমিকা রাখার কারণ কি? যা তাদেরকে তো আমরা শত্রু ভাবাপন্ন মনে সেই দেশের সব জনগণকে মনে করি না, তাহলে তারা কেন বাংলাদেশের সাথে এভাবে আচরণ করছে? একটা হচ্ছে যে আপনার ভারতের রাজনৈতিক দলগুলো এবং তাদের যে স্টাবলিশমেন্ট আছে তাদের ভিতরে অখণ্ড ভারতের একটা মিথ আছে, একটা কাল্পনিক গল্প আছে জি, যে এটা মৌর্য যুগে অশোকের সময় এখানে একটা গোল্ডেন টাইম ছিল, খুবই গৌরবের একটা সময় ছিল। এটা এত গৌরবের ছিল, তারা তখন এই বিভিন্ন প্রাণীতে চড়ে, আপনার গরু টরুষ এই তো এগুলোর উপরে চড়ে টরে একসময় তারা চাঁদে পর্যন্ত চলে গেছে, মহাকাশে পর্যন্ত চলে গেছে, এইরকম মিথে তারা বিশ্বাস করে। তো এখন যে কোনো ফ্যাসিস্ট আইডিওলজির আপনার বেস থাকতে হয়, একটা হিস্টোরিক্যাল মানে গল্প বয়ান তৈরি করে দিতে হয় যে আমি একসময় অনেক গৌরবের রাষ্ট্রে ছিলাম, মাঝখানে আমার শত্রুরা এসে আমার সব গৌরবটা ধ্বংস করে দিয়েছে। তারা কারা? তারা হচ্ছে বাহির থেকে আসা মুসলমানরা, মধ্য এশিয়া থেকে, আফগানিস্তান থেকে, তুর্কি থেকে, ইরান থেকে এসে, পার্সিয়া থেকে এসে আমার এই গৌরবের সাম্রাজ্যটা সব একেবারে নরক বানায় দিয়েছে। আর থার্ড হচ্ছে ওই আকাঙ্ক্ষাটাকে আবার ফিরায় নিয়ে আসা, আমি আবার সেখানে যেতে চাই। একই প্রসেসে দেখবেন জার্মানিতে যে নাৎসিদের যে উত্থান হয়েছে, ইটালিতে যে ফ্যাসিস্টদের উত্থান হয়েছে, একই প্রসেস। আমার একসময় একটা গৌরবের একটা উজ্জ্বল জায়গা ছিল। এবং আজকের বিজেপির যারা ত্রাণকর্তা শুরুর দিকের গোলওয়াকার, সাভারকার, এদের যদি লেখা পড়েন 1920-30-এর দশকের লেখা পড়েন, দেখবেন যে তারা হিটলারের কি পরিমাণ উচ্ছ্বসিত প্রশংসা করেছে, তারা বোধ করেছে। এবং তারা তখনকার দলের লোকদেরকে আপনার জার্মানিতে পাঠাইছে দেখে আসার জন্য যে জার্মান জাতি এত বিখ্যাত, এত বড়, এত রাইক, থার্ড রাইক এখানে কায়েম হতে যাচ্ছে, ব্লু ব্লাড আরিয়ান রেইস, আপনার যেটা এই জাতিসত্তা তো অন্য কেউ না। এবং তারা নিজেদেরকে সাবকনশিয়াসলি মানে ভাবা শুরু করেছে যে আমরাও এখানকার আরিয়ান রেইস, আর্যরা, দেখবেন আর্য জাতি বলে নিজেদেরকে, ব্লু ব্লাড মনে করছে। এই কাল্পনিক বাস্তবতাটাকে ব্রিটিশ কলোনিয়ালিস্টরা যখন এসছে তখন তারা তাদের ক্ষমতার জায়গা থেকে ম্যানিপুলেট করেছে। একজন স্কটিশ হিস্টোরিয়ান ছিল আপনার জেমস মিল, সেই জেমস মিলের আপনার সেই 1837-33 এইসব সালের দিকে একটা বই ছিল দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, সে লিখেছে। এইখানে সে এই মিথগুলোকে স্কলারলি প্রসেসের মধ্য দিয়ে একটা বয়ান আকারে দাঁড় করিয়ে দিয়েছে যে হিন্দুরা একসময় একটা গোল্ডেন টাইমে ছিল, মুসলমানরা এখানে এসে আক্রমণ করছে, দখল করছে, সব নিশ্চিহ্ন করে দিয়েছে, অতএব আর ব্রিটিশরা তাদেরকে সেভ করতে আসছে, তারা হলো সেভিয়ার, তার মানে অগ্রদূত। তার মানে শুধু দাদাগিরি বড় একটা দেশ হিসেবে সেটিই নয়, প্ল্যান পরিকল্পনাটা আরো মানে মনস্তত্ত্ব, আমি বলার চেষ্টা করছি যে আপনার দর্শকদের ভারতের মনস্তত্ত্বটা বুঝতে হবে যে ভারতের ক্রস পার্টি, কিন্তু এটা শুধু কিন্তু বিজেপি না, কংগ্রেস বলেন, ডান বলেন, মানে ইভেন কমিউনিস্টরা বলেন, তারা সবাই মনস্তাত্ত্বিক এই সংকটের মধ্যে বাস করছে। ভারতে আসলে কোনো সভ্যতা ছিল না, ভারতের সভ্যতা বিনির্মাণ করেছে মুসলমানরা 800-900 বছর আগে, 1000 বছর আগে। এই জন্য সারা পৃথিবী থেকে ভারতে যখন দেখতে আসে, যা যা দেখতে আসে সব মুসলমানদের বানানো জিনিস দেখতে আসে, এর আগের কোনো জিনিস তারা দেখতে আসে না। এটা বলে মুসলমানরা নাকি সব ধ্বংস করে দিয়েছে। তারা 2024 সালে এখনো মসজিদের নিচে মন্দির খুঁজতেছে, তারা কিন্তু একটা ভালো মন্দির বানাইতে পারে নাই। রাম মন্দির উদ্বোধন করছে, দেখবেন নির্বাচনের আগে যাচ্ছে তাই করে, পানি পরে ভেঙে গেছে, রাস্তার সামনে বন্যা হয়েছে, কোমর পানিতে ডুবে গেছে। মানে সভ্যতা মুসলমানদের, সভ্যতা মুসলমানরা তৈরি করেছে। এর বাইরে হইল যে অখণ্ড ভারতের যে মনস্তত্ত্ব আছে আপনার, যেটা তারা যে 2 বছর আগে পার্লামেন্ট বিল্ডিং করলো নতুন একটা, 22-এ সম্ভবত, সেখানে দেখবেন যে অখণ্ড ভারতের একটা ম্যাপ তৈরি করেছে। তারা মনে করে তাদের একটা বিশাল ভারত ছিল, অথচ ভারতের হিস্টোরিয়ানরাও প্রমাণ করেছে, ডি জোহা, তারপরে হচ্ছে আপনার
থাপার, এরা যারা আছে ইরফান আহমেদ থেকে শুরু করে হাবিব, এদের সবার লেখা পড়লে আপনি দেখবেন যে মানে হিস্টোরিক্যালি প্রমাণ করছে যে কোনো সিভিলাইজেশন ছিল না। সিভিলাইজেশন শুরু হয়েছে আপনার এই 800-1000 বছর আগে ইন্ডিয়াতে সিভিলাইজেশন। কিন্তু এই মনস্তত্ত্ব সে বিশ্বাস করে। এই মনস্তত্ত্বের জায়গা থেকে তারা কেন আওয়ামী লীগকে বেছে নেয়? বেছে নেয় হচ্ছে আওয়ামী লীগের উত্থান পর্বের লোকগুলোকে দেখতে হবে আওয়ামী লীগ দলটা আসলে কাদের দ্বারা হয়েছে। হিস্টোরিক্যালি ভালো কাজ বাংলাদেশের নিয়ে হয় নাই। কারা যেই দলগুলোর ব্যাপারে বলা হচ্ছে যে পাকিস্তান আন্দোলন করেছে, শেখ মুজিব নিজে তো পাকিস্তান আন্দোলনের নেতা ছিলেন, কর্মী ছিলেন, সাডেনলি 2 বছর পরে এমন কি হইল যে মুসলিম লীগ থেকে এই মানুষগুলোকে বের হয়ে আসতে হয়েছে? মুসলিম লীগের ভিতরে এমন কি হয়েছে? জি, মুসলিম লীগের ভিতরে 2টা ক্রাইসিস হয়েছে। একটা ক্রাইসিস হচ্ছে যে এই অংশ থেকে যারা মুসলিম লীগ করতেন তারা ইউজুয়ালি হচ্ছে নিম্ন বর্গের মানুষ ছিলেন, কৃষক পরিবারের, গ্রামের গরিব মানুষজন ছিলেন, শিক্ষা দীক্ষায় কম ছিলেন, সম্পদ কম ছিল। আমি একটু অল্প কথার মধ্যে নিতে হবে। তো সেইখানে আপনার মুসলিম লীগের নেতৃত্ব ছিল হচ্ছে উর্দুভাষী, কলকাতা বেইস, গায়ের রং আর একটু ফর্সা আমাদের থেকে, আর হচ্ছে একটু বনেদিয়ানা আছে, টাকা পয়সা লেখাপড়ার কয়েক জেনারেশন হয়ে গেছে। এইটার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। জি, দ্বিতীয় দ্বন্দ্বটা ছিল মুসলমানরা যারা কংগ্রেস করতেন ব্রিটিশ আমলে, এই মানুষগুলো কোন দলে যাবেন? কারণ তারা তো মুসলিম লীগ করতে পারবেন না, মুসলিম লীগ করেন নাই তারা কখনো। তারা একটা নেতৃত্বের সংকট ফিল করেছেন যে এরকম একটা নতুন প্ল্যাটফর্ম যদি হয় সোহরাওয়ার্দীর নেতৃত্বে অথবা মাওলানা ভাসানীর নেতৃত্বে, তাহলে তারা এই প্ল্যাটফর্মে ফিরে আসতে পারবেন। থার্ড যেটা হয়েছে যে সোহরাওয়ার্দী যদি বাংলাতে যেহেতু ফিরে আসেন নাই 47-এর পরে, তিনি কলকাতায় রয়ে গেছেন, সিদ্ধান্তহীনতায় ছিলেন, অথবা বলা হয় রায়টের পরে কলকাতার মুসলমানদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে উনি বোধ করছেন ওনার ওখানে থাকা দরকার। সেই বাস্তবতাতেও বাঙালিদের ভাষীদের সাথে উর্দুভাষীর কানেকশনের জায়গাটা ছিল সোহরাওয়ার্দী। উনি ফিরে না আসার কারণে গ্যাপটা তৈরি হয়েছে। তখন তারা বোধ করেছেন যে উর্দুভাষী জমিদার এই নাজিমউদ্দিন, খাজাগোজার মুসলিম লীগ বলে দেখবেন, তখন এদের দল আসলে আমরা করতে পারবো না, আমাদের নতুন প্ল্যাটফর্ম লাগবে। তো সেই জায়গা থেকে, মনস্তত্ত্বের জায়গা থেকে বুঝতে হবে যে দিন শেষে সে কার পারপাস সার্ভ করেছে, এবং ওই জায়গাটাতে ওই পলিটিক্সটা সে ক্যারি ফরওয়ার্ড করতেছে। সে মুসলিম লীগের ধারা থেকে বের হয়ে আসছে, কিন্তু সে আসলে কংগ্রেসি ধারাটা অ্যাডপ্ট করে নিছে গ্র্যাজুয়ালি। আপনার কাছে ফিরবো আমি আবারও আপনার কাছে একটু ফিরি হাসিনুর রহমান। সেটি হচ্ছে যে আমরা মাঝে মাঝেই দেখি, প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে আমাদের সীমান্তে, এই যে সীমান্ত হত্যা। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বড়ইবাড়ি সহ বিভিন্ন জায়গায় জানিয়ে আমরা অহম করি, সেখানে আমাদের জওয়ানরা ভূমিকা রাখলো। কিন্তু এই যে এখন মাঝে মাঝে ফেলানি সহ শুরু করে, ফেলানি নয় একটা সিম্বল, আমাদের কি ওখানে প্রতিরোধ করার কোনো সক্ষমতা নেই ইন্ডিয়ার সাথে? ওদের কি মানে সামরিক শক্তির জায়গায় অনেক বেশি আগানো? আমাদের যথেষ্ট সক্ষমতা আছে। আমাদের একটা সেকশনের ফায়ার পাওয়ার 2টা LNG, ভারতের একটা LNG স্বয়ং সম্পূর্ণ। আপনি কোথাও দেখবেন না বিএসএফ বাংলাদেশকে হারিয়েছে বা হারাবে, চিন্তা করতে পারে না। আর আমার জনগণ যেই আমাদের সক্ষমতা ভাবা যায় না। আচ্ছা, আমি আসি আপনার এই বারবয়ের নিয়ে। বারবয় কেন থাকবে? বারবার আগে তো ছিল না, বারবয়ের সমস্যা সৃষ্টি করতেছে। আমরা নোমর বারবয়ের দর্শনে আমি বিশ্বাসী, আমি ব্যক্তিগতভাবে। কেন? আপনার সভ্য জাতি, আমরা চিড়িয়াখানা বাঘ ভালুকের মতো বারবয়ের ভিতরে থাকবো? বারবার বিশ্বাসী না আমি। বারবার তুলে ফেলতে হবে। আপনার আসল স্বাধীনতা তখন পাবেন। আমি তো অলরেডি বন্দী হয়েছি আরেকটা আয়না করে। নো মোর বারবয়ার, অ্যাবসলিউটলি ক্লিয়ার। সবার আমি নতুন প্রজন্মকে বলবো বারবয়ার দরকার নাই, আমার বারবয়ার থাকবে না। আপনার আলোচনায় ফিরবো, এবং নিশ্চয়ই যারা সীমান্তে পাহারা দেন তাদেরকে তারা স্বয়ংসম্পূর্ণ আমাদের কৌশলগত সাথেই থাকে আমাদের সেনাবাহিনী, বেশি দূরে না। জি, বিজিবি যাদের আগে বিডিআর ছিল, সেই বিডিআর ট্র্যাজেডির কথা জানি। আজকে তাদের যারা চাকরিচ্যুত পরিবারের সদস্যরা আন্দোলন করছে, সেই প্রসঙ্গেও আমরা যাব। তবে দর্শক, আমরা কথা শুনছিলাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে, এবং তারপরে ছিলাম লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক আপনার কাছেই আবার একটু ফিরি। আমার খুব ছোট করে একটু জানতে চাই, আমাদের দর্শকরা জানতে চাই, তা হচ্ছে যে এই যে চাঁপাইনবাবগঞ্জে দেখলাম যে উত্তেজনা সীমান্তে, সেখানে যদি ভারত তাদের নিজেদের সীমান্তে বেড়া দিয়ে থাকে, সেখানে আমাদের কি সমস্যা? মানে বাংলাদেশের সীমান্তটা হলো ভাই 300 মিটার দুই পাশে থাকতে হবে, 150-300, এটা নোম্যান্স ল্যান্ড। আচ্ছা, কেউ কোনো ওখানে কনস্ট্রাকশন করতে পারবে না, চাষাবাদ করতে পারবে, ওই জন্য গেট করা আছে ছোট করে। আর ওই জায়গায়
কোনো রকম কনস্ট্রাকশন করা যাবে না, আন্তর্জাতিক সীমানা ওটা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, এখানে সে বেড়া দিতে পারবে না। মানে চাঁপাইনবাবগঞ্জ সেটা করছিল মাঝে মাঝে এই জিনিসগুলি ঘটে, মাঝে মাঝে এই জিনিসগুলি ঘটে, আমরা প্রতিবাদী করি, তার ফিরে যায়। এখন তো প্রশ্নই আসে না, কিছু করতে পারবে না, যদি করেও থাকে ভেঙে ফেলা উচিত। ওকে, সীমান্তে যারা জীবন দেন দেশের জন্য, যারা স্বাধীন সার্বভৌমত্বের জন্য, তাদের টাকা পয়সা হয়তো নিয়ম অনুযায়ী পান, কিন্তু সম্মাননাটা কতটুকু পান জাতীয় বীর হিসেবে? যে সম্মাননা সীমান্তের জন্য বিডিআর এর প্রচলিত নিয়মে খেতাব আছে। জি জি, বিডিআর এই ক্ষেত্রে ডিজি বিডিআর সদয়, বিডিআর কিন্তু যে ভুল একটা ব্যাখ্যা দিচ্ছে, বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ড, বিডিআর এর সাথে সৈনিকদের সাথে অফিসার সম্পর্ক খুব মধুর। আমরা যদি এই প্রসঙ্গে আজকে বলছিলাম যে আজকে তারা অবস্থান কর্মসূচি করেছে, এই সম্পর্কে ছোট্ট একটা প্রতিবেদন আমরা দেখে আসি, তারপরে মন্তব্যটা নিই। জি, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরপরাধ সদস্যদের মুক্তি এবং চাকুরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজামায়াত করে চাকুরিচ্যুত বিডিআর জওয়ান, তাদের পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। ওরা কণ্ঠে বলতে চায়, আমাদের এই সপরিবার যারা আজকে বিভিন্ন কেসে আটকে রাখছে, এটা একটা ষড়যন্ত্র। আমি মা হয়ে সন্তানের খালার চাই বাবা। নিরীহ নিরপরাধ বিডিআর আমরা যে চাকরিচ্যুত হয়েছি, আমরা পুনরায় চাকরিতে বহাল হতে চাই, এটাই আমাদের দাবি। পরে 3 দফা দাবি আদায়ে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হলে শাহবাগের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে পদযাত্রাটি। বাধা পেয়ে তারা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে 9 সদস্যের একটি দল যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যিনি এসেছিলেন, তার কাছ থেকে আশানুরূপ কোনো আশ্বাস আমরা পাইনি। আদালতে ন্যায় বিচার না পেলে পরবর্তী কর্মসূচি কি হবে সেই ঘোষণাও দেয়া হয় পদযাত্রা থেকে। কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে, যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোনো ইঙ্গিত না পাই, তবে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু এইখানে হবে না, আমরা শাহবাগ ব্লকেট করব। জি, আমরা দেখছিলাম প্রতিবেদনটি, আমরা আপনার কাছেই চলে যাই এ বিষয়ে। আচ্ছা ভাই, এটা আওয়ামী সরকার ছিল, আমি বলি অভিশপ্ত লীগ। আওয়ামী সরকার, আওয়ামী লীগ বলি না, অভিশপ্ত লীগ বলি। আপনি অস্ত্র মারলেন, অস্ত্র দিয়ে গুলি করে মারা হলো ফুয়াদ ভাই, এক্সক্লুসিভ মামলা কেন দিলেন এতদিন পর? এই কারণ দেখে এত লোক আটকায় রাখলেন। আপনি তো সর্বোচ্চ দণ্ড দিলেনই তাকে হত্যাকাণ্ডের জন্য, তারপর এক্সক্লুসিভ মামলা এতদিন পর দিলেন আপনি, এটা তো হাস্যকর। এটা নির্ভীক আদেশে বাদ দিয়ে দিতে পারে। এক্সক্লুসিভ মামলা হবে যেন 21শে আগস্ট, সম্পূর্ণ এক্সক্লুসিভ। রাইফেল দিয়ে গুলি করছে, রাইফেল কি এক্সক্লুসিভ গুলি হবে? মানে ফাইলেমি দণ্ড। এই যে আপনি 10 টাকার অস্ত্র মামলা, গরু আসলে গরু মামলা হয় ভাই? ফুয়াদ ভাই বলেন আমারে, আসলো অস্ত্র, পাতার মামলা, আপনি অস্ত্র মামলা, অস্ত্র মামলা হবে, অস্ত্র বডিতে থাকবে এবং সব প্রকাশ্যে সিদ্ধ হবে, এটা অস্ত্র মামলা। আপনি এর আগে বলছিলেন যে এটি বিদ্রোহ নয়, হত্যাকাণ্ড। ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনা সরকার তার দলবল সহ এই প্রপাগান্ডা, এই কাজটা করে এবং সম্পূর্ণ ব্যাপারে অকবেহাল ছিলেন শেখ হাসিনা। মৃত্যু পর নিশ্চিত হওয়ার পরেও উনি ওনাদের ওই মূল লোকদের সাথে বেশি কথা বলেন। গোয়েন্দা সংস্থাগুলো তো, যাদেরকে আপনি শহীদ হয়ে গেলেন, তারা তো আমার দেশেরই সন্তান, সেনাবাহিনীর কর্মকর্তা। তো সেই সেনাবাহিনীর লোকজনই তো গোয়েন্দা সংস্থার দায়িত্বে ছিল, তারপরে কিভাবে এটি ঘটলো? এই জন্যই আমরা এখন আশা করি নতুন কমিশনে এই সেনা কর্মকর্তাদের, মোল্লা ফজলে আকবর, জেনারেল মামুন খালেদ, এই দুর্বৃত্তদের বিচার হওয়া উচিত। তারা দায়িত্ব পালন করে নাই। এবং ওই র্যাবের এডিজি ছিল মেজর জেনারেল রেজানুর, ওই সময় ছিলেন কর্নেল রেজানুর। এই ভদ্রলোক তারা সিদ্দিকের সাথে কথা বলেন। ওনার চেইন অফ কমান্ড হলো পুলিশ হেডকোয়ার্টার, র্যাব যেহেতু, কিন্তু সেই চেইন অফ কমান্ড উনি মানেন নাই। উনি মানছেন শর্টকাট তারেক সিদ্দিকি। তারেক সিদ্দিকি উপদেষ্টা, তারেক সিদ্দিকি অপকর্মের সাথে অতপতভাবে জড়িত
এমন এই রেজা নূরের জন্য এতগুলি অফিসার মারা গেছে, শুধুমাত্র রেজা নূরের জন্য। মানে মূল টার্গেটটা তাহলে কি ছিল? চূড়ান্ত টার্গেটের যে চূড়ান্ত টার্গেট ছিল বিডিআর থেকে সেনা অফিসারকে নিয়ে যেতে হবে। বিডিআর লোকে শক্তিশালী একটা বাহিনী, সেনাবাহিনীর পাশাপাশি শক্তিশালী বাহিনী। সেনা অফিসার যদি না থাকে এটা হয়ে যাবে বিএসএফ, বিকজ কমান্ড চ্যানেলটা ভেঙে যাবে। যেভাবে আনসারে থাকে সিভিল অফিসার, ওখানে আমাদের বিডিআরের কমান্ডার হবে সিভিল, যেটা আওয়ামী দর্শন না ভারত দর্শন। বাট এটা কিন্তু বিডিআর সেনাবাহিনীর মতো একটা বাহিনী, আমার শক্তিশালী বাহিনী। আমাদের সাথে অফিসারের সাথে সেনা বিডিআর সৈনিকদের সাথে খুব মধুর সম্পর্ক, কোনো বৈরী সম্পর্ক নাই। এটাকে বাধ্যজাত করে আওয়ামী লীগের লোকেরা, তাপস, নানক, এমপি বেল্লাল, মির্জা আজম, আমার মনে হয় সব বের হয়ে আসবে ইনশাল্লাহ। আপনি আশা করছেন যে আসলে ইনশাল্লাহ বের হয়ে আসবে? জি, আমি ব্যারিস্টার ফুয়াদ, এখন তুমি সময় কম আছে, তারপরও এই প্রসঙ্গে আপনার কথা শুনতে চাই। গতকালকে 7ই জানুয়ারি ছিল, দুইটা কারণে আমাদের রিসেন্ট হিস্ট্রিতে এটা গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে ফেলানি দিবস ছিল, যে কিশোরী বালিকাকে 2011 সালে আপনার কুড়িগ্রাম সীমান্তে খুব ব্রুটালি হত্যা করা হয়। হত্যা করে প্রায় 6 ঘন্টার মতো লাশ আপনার সেই কাঁটাতারে ঝুলেছিল, এবং তারও 30 ঘন্টা পরে লাশ নিয়ে যাওয়ার পরে লাশ ফেরত দিয়েছে। মেয়েটার বয়স ছিল মাত্র 14 বছর। এবং আমরা যদি দেখি যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আপনার সীমান্ত হত্যা কমে এসছে, কিন্তু বন্ধ হয় নাই। এখন পর্যন্ত যে তালিকাটা দেখলাম আপনার, সেখানে 9 জনের নাম দেখেছি যারা গত 5ই আগস্টের পর থেকে শহীদ হয়েছেন সীমান্তে। দ্বিতীয় যে কারণে গতকালকে একটা ইম্পর্টেন্ট দিন ছিল, সেটা হচ্ছে আপনার দামি নির্বাচনের 1 বছর ছিল, 2024-এর জানুয়ারি যে নির্বাচন করেছে। এই দিবসগুলো বাংলাদেশের মানুষকে খুব গুরুত্ব আকারে বুঝতে হবে, এগুলো শুধু দিন না। এই প্রত্যেকটা দিবসের সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব জড়ায় আছে। এই প্রত্যেকটা ঘটনার সাথে আমরা একটু একটু করে পরাধীন হয়ে গেছি। এর প্রত্যেকটা ঘটনার সাথে আমরা আধা ইঞ্চি 1 ইঞ্চি করে করে সিকিম হয়ে গেছি, জুদানগর হয়ে গেছি, গোয়া হয়ে গেছি, হায়দ্রাবাদ হয়ে গেছি। এই প্রত্যেকটা ঘটনার সাথে সাথে আমাদের যে স্বাধীন চেতা সত্তা, আমাদের যে লাল সবুজের পতাকার যে সম্মান, মর্যাদা, এটা ক্ষুণ্ণ হয়েছে। অতএব এই প্রত্যেকটা জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে যে কোবরা সাপের ব্যাপারে কেয়ারফুল। এই কুমির এবং শেয়ালের পুনর্বাসন যদি কোনোভাবে দেশীয় আইন, আন্তর্জাতিক আইন, এই এক্সকিউজ ওই এক্সকিউজ দিয়ে বলার চেষ্টা করা হয়, এইটা কিন্তু গণ অভ্যুত্থানের পরিপন্থী হবে। এবং যারাই করবেন, যে 4টা ঘটনা দিয়ে বললাম, যে আওয়ামী নামধারী দিল্লির কোবরা সাপ যারা পেলে পুষে পুনর্বাসন করার চেষ্টা করেছেন, তাদের ইতিহাসটা একটু দেখেন, বেশি দূরের না। 111, 95, 96, 83, 84, 77, 78, 79, 80, শুধু দেখেন সময়গুলো। ব্রুটাল ঘটনা ঘটবে আপনাদের সাথে, যারাই তার সাথে কম্প্রোমাইজ করবেন। অতএব জাতীয় শত্রু মিত্রর প্রশ্নে আমাদেরকে আপোষহীন হইতে হবে। বাংলাদেশ রাষ্ট্র অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র, ভারতকে ভয় করবার মতো কিছুই নাই এখানে। ভারতের 1/3 বেশি অঞ্চল বাংলাদেশের পেটের মধ্যে। ভারত আমাদেরকে নিয়ে আতঙ্কিত আছে। সম্প্রতি দেখেছি পাকিস্তান থেকে আপনার শর্ট রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইল কেনার একটা আয়োজন অথবা আগ্রহ শো করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এটা নিয়ে ভারতের গণমাধ্যমে প্রচণ্ড রেপারকেশন হচ্ছে এবং তারা প্রচণ্ডভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। অতএব এগুলো প্রমাণ করে যে সে কতটুকু আনকমফোর্টেবল ফিল করছে। এগুলো সব কিছু মাথায় রেখে আমরা ভারতকে বলছি যে আমরা খুবই আগ্রহী আপনাদের সাথে রিজনেবল রিলেশনশিপ রাখবার ব্যাপারে। কিন্তু আজকে ভারত কি করেছে আপনারা দেখেন, শেখ হাসিনার যে স্টে পারমিট আছে, সেখানে যে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, সেটার তারা আবার এক্সটেন্ড করেছে, তারা মেয়াদ বাড়িয়েছে। তাহলে যেই মানুষটা গণহত্যার 1 নম্বর আসামি, আমার 2000 শহীদের লাশের জন্য যিনি দায়ী, যার বিচারের জন্য আমরা আয়োজন করছি, সেই মানুষটাকে কিভাবে ভারত আষ্টে পিষ্টে তার কোলে রেখে নিরাপত্তা দিচ্ছে, এটাই প্রমাণ করছে এবং বারবার প্রমাণ করে দেবে যে এই রাষ্ট্রের 53 বছরের শত্রু কারা এবং আগামী দিনের শত্রু কারা, তাদের ব্যাপারে সতর্ক হওয়া এবং আমাদের লড়াইটা জারি রাখা জরুরি। অনেক ধন্যবাদ। একদমই 30 সেকেন্ডে যদি কোনো কিছু বলার থাকে। আমি আরো কঠিন করে বলবো, জি, সাপকে বিশ্বাস করা যায়, জি, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আমাদের ধারণ করতে হবে ফেলানির লাশ আমার পিছনে, ভারত আমার আজীবন শত্রু। ইনশাআল্লাহ আমার ছাত্রদের প্রতি আমাদের আস্থা আছে, তারা আমাদের নতুন স্বাধীনতা
এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতেও। আমরাও চাই সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়তে, কল্যাণমূলক সেই রাষ্ট্র গড়তে। আসুন যে যার জায়গা থেকে আন্তরিকভাবে কাজ করি। আল্লাহ হাফেজ।